আচ্ছা, এর আগের দিন তোমাদের বুদ্ধিস্ট কাউন্সিল মানে বৌদ্ধ সঙ্গীতির মধ্যে প্রথম এবং দ্বিতীয় সঙ্গীতই পড়ানো হয়েছিল। আজকে তৃতীয় এবং চতুর্থ সঙ্গীতই হবে। আর আর কিছু প্রশ্ন থাকে, সেগুলো কিছুটা বলে দেবো, তাহলে সম্ভবত আজকে এই পোর্শনের ক্লাস শেষ হবে। আচ্ছা, তো প্রশ্নগুলো আগে দেখে নেওয়া যাক। সঙ্গীতি কি ইত্যাদি তো আগের ক্লাসে বলাই হয়েছিল। তো এখানে হচ্ছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল উইথ এ স্পেশাল রেফারেন্স টু ইটস অথেন্টিসিটি। এর যে ঐতিহাসিকত্ব বা সেই বিষয়ে জানতে চাইছে, আর তার একটা পরিচয় দেয়া তৃতীয় বৌদ্ধ সঙ্গীত। নেক্সট, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাডিং এ নোট অন ইটস অথেন্টিসিটি। কি গুরুত্ব এবং তার যে ঐতিহাসিকত্ব বা এটা যে অথেন্টিকের বাংলা কি বলা হবে, মানে এটা যে মানে প্রকৃত ইয়ে সেই বিষয়টা উল্লেখ করতে বলছে। State briefly the circumstances that led to the summoning of the Third Buddhist Council and estimate its effect on Buddhism. তো বৌদ্ধ সঙ্গীতির মানে মানে কী কী ঘটনাবলী ইত্যাদি হয়েছিল সেগুলো এবং তার বৌদ্ধ ধর্মের উপর প্রভাব কী। Discuss briefly the proceedings of the Third Buddhist Council, pointing out the significant result of the council. তো মোটের ওপর এর বিষয়বস্তু হচ্ছে যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির যে ঘটনাবলী, তার গুরুত্ব, তার উপরে বৌদ্ধ ধর্মের কি প্রভাব হচ্ছে সেটা, এবং আরেকটি যেটা প্রতিটা সঙ্গীতের ক্ষেত্রেই বলা হচ্ছে অথেন্টিসিটির উপর। তো মোটামুটি এই বিষয়গুলোই থাকছে। তো এই সবগুলো মিলিয়েই মোটামুটি যে নোট একটা আছে। আচ্ছা, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই মোটামুটি বললে যেটা অশোকের সময় হয়েছিল, এগুলো তোমরা কিছুটা জানো। তবে এগেন যেটা আমি বলেছিলাম এই সঙ্গীতির ক্লাসের শুরুতে, যে হিস্ট্রি বইতে যেভাবে পড়েছো এখানে প্রায় ওই বিষয়গুলোই আছে, কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে পালি লিটারেচারে কি বলা হচ্ছে সেটার ওপর, সেটার ভিত্তিতে মূলত বিষয়গুলো বলা হয়েছে। আচ্ছা, প্রথমেই যে বৌদ্ধ ধর্মের ইতিহাস বর্ণনা করলে দেখা যাবে ইত্যাদি, এটা যেটা সঙ্গীতি কাকে বলে সেই বিষয়টি এখানে বলা হয়েছে। আগের দুটো সঙ্গীতিতে এই একই লেখা আছে। আর আরেকটা বিষয়, তোমরা হয়তো নোটগুলো দেখতে গেলে বা পরবর্তীতে যখন পালি পোর্শনের নোটগুলো হবে, বেশ কিছু জায়গা আছে হুবহু একই লেখা, মানে এই যে প্যারাগ্রাফটা, এটা প্রত্যেকটা লেখাতে একই রাখা হয়েছে। এটা একটু অদল বদল করে দিলে দেওয়া যেত, তার কারণ হচ্ছে যাতে তোমাদের তৈরি করতে সুবিধা হয়। আমি যতটা সম্ভব বলে দেবো যে কোন কোন জায়গাগুলো একই আছে, আর না হলে তোমরা চেষ্টা করবে যে রেকগনাইজ করার যে এই পার্টগুলো সিমিলার আছে। পালি পোর্শনের নোটে তো এটা ভীষণ রকম আছে, মানে একটা নোটকে ভাঙিয়ে আরও 3-4খানা নোট বানিয়ে নেওয়া যাবে এই রকম, মানে শব্দে শব্দে পুরো এক লেখা। তো এটা তোমাদের যাতে তৈরি করতে সুবিধা হয়, বা একটা নোট তৈরি করলে একাধিক জিনিস যাতে সেখান থেকে বের করে আনা যায় সেইভাবে করা। এই গেল। এবারে বিভিন্ন বৌদ্ধ সঙ্গীতির মধ্যে এবার এটার কনটেক্সটটা বলা হচ্ছে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কেন হলো, এবং সেটা প্রথম বৌদ্ধ সঙ্গীতি থেকে বিষয়টাকে টানা হচ্ছে। যে বিভিন্ন বৌদ্ধ সঙ্গীতির মধ্যে বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পরে রাজগৃহে অনুষ্ঠিত প্রথম সঙ্গীতিতে ধর্ম বিনয় তথা বুদ্ধ বচনের সংকলন করা হয়। বুদ্ধের যে উপদেশাবলী সেগুলো সংকলন হয়। কিন্তু 100 বৎসর পরে বৈশালীর বৃজিপুত্র ভিক্ষুদের মধ্যে দশবস্তু বা 10 প্রকার বিনয় বহির্ভূত অনাচার প্রবর্তিত হলে বুদ্ধ শাসনের সংস্কারের জন্য, আচ্ছা এইখানে কিছু কিছু শব্দ তোমরা দেখবে যেগুলো একটু মানে বাংলা ভাষাতে ঠিক ইউজ হয় না। যেমন বুদ্ধ শাসন, শাসন শব্দটা
মোটামুটি হচ্ছে ধর্ম বললে যাবে, মানে বুদ্ধ শাসন বলতে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের সংস্কারের জন্য দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়। এছাড়া দেখবে অনেক সময় মানে যেগুলো অ্যাকচুয়ালি বলা যায় টার্ম বলা যায়, পালি সাহিত্যের বা বৌদ্ধ ধর্মের টার্ম, যেমন আপত্তি শব্দটা ইউজ হচ্ছে বিনয় পিটকের দোষ অর্থে, বাংলায় আপত্তি বললে অন্য কথা অর্থ বোঝায়। এছাড়া শিক্ষাপদ মানে হচ্ছে ওই যে বিনয়ের যে নিয়ম বোঝাচ্ছে। ইভেন বিনয় শব্দটা ইটসেলফ বাংলায় আমরা বলি কি মানে পোলাইটনেস, কিন্তু বিনয় অর্থে এখানে ডিসিপ্লিন বা নিয়ম বোঝাচ্ছে। তো এই জায়গাগুলো একটুখানি স্মরণে রাখবে, এবং যদি পড়তে গিয়ে কোনো শব্দের অর্থ বুঝতে অসুবিধা হয় সেটা জিজ্ঞাসা করবে। গীতার একটি খুব সুন্দর লাইন আছে যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন চ সেবয়া, যে তদ্বিদ্ধি সেই যে পরম জ্ঞান আত্মজ্ঞান সেটা জেনে নেবে কিভাবে না প্রণিপাতে না, প্রণিপাত মানে প্রণত হয়ে গুরুর কাছে মাথা নত করতে হবে। প্রণিপাত অর্থে মানে হাত জোর করে প্রণাম না, মানে মাথা বা শরীর এই করে আমরা যেভাবে ভূমিষ্ঠ হয়ে প্রণাম বা মাথা টেকে প্রণাম করা সেই রকম। সেটার অর্থ হচ্ছে তুমি যেই হও না কেন, তুমি যখন কারোর কাছে শিখতে যাচ্ছ সেখানে তোমাকে তার কাছে ছোট হতে হবে, তবে গিয়ে শিখতে পারবে। সেখানে গিয়ে নিজেকে খুব বড় ভাবলে অবভিয়াসলি শেখা যায় না, এটা আমি নিজে পড়াচ্ছি, দীর্ঘদিন লক্ষ্য করেছি। আর তদ্বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না চ সেবয়া, পরিপ্রশ্ন মানে চারিদিকের প্রশ্ন, একটা বিষয় নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, সেটাকে বিচার করতে হবে, অ্যানালিসিস করতে হবে, এবং প্রশ্ন জেনারেট করতে হবে, এবং সেই সাপেক্ষে তোমাকে জিজ্ঞাসা করতে হবে এই বিষয়গুলো। তো তোমাদের মধ্যে এই প্রবণতা ভীষণ কম। মানে আমার যদি খাতাপত্র বা বইপত্র তোমাদের দেখাই, ধরো এই নোটটা আমি পড়ছি, আমি হয়তো অন্য সাবজেক্ট নিয়ে পড়েছিলাম, আমি পালি অপশনাল নিয়েছি, তো এখানে মানে এই বইটা বা নোট যেটা আমি মানে হার্ড কপি করি সেটা মানে চারিদিকে চিত্র বিচিত্র করে কত কিছু লেখা থাকবে, এটা এখানে সঙ্গে কম্পারিশন, ওটা ওখানে সঙ্গে কম্পারিশন, যেখানে আমার নিজস্ব কিছু মন্তব্য বা হয়তো কোনো বইয়ের সঙ্গে আমি কোনো রেফারেন্স দিলাম যে এই বইতে এই উল্লেখ আছে, এইভাবে পড়া। এইভাবে পড়লে কি হয়, জিনিসটা ভালোভাবে উপলব্ধি হয় এবং সেটা মনে থাকে দীর্ঘদিন। এটা আমি ভীষণভাবে লক্ষ্য করেছি যে আমার থেকে হয়তো নাম্বার বেশি পেয়েছে, কিন্তু 3-4 এক্সাম হলো 3-4 মাস পরেই সব ভুলে গিয়েছে, অথচ আমার 1.5 বছর 2 বছর 3 বছর পর্যন্ত ফান্ডামেন্টালসগুলো এক একটা সাবজেক্টে সেগুলো মনে থাকে। যাই হোক, আর শেষে যেটা বলা সেবা, মানে সেবা, গুরুর সেবা করার প্রয়োজন। যাই হোক, ইদানিংকালে তো সব উঠে গেছে, কিন্তু এই প্রশ্ন করার ব্যাপারটা মাথায় রাখবে, এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে সেটা মানে তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করা উচিত, এবং তারপর সেটা করলেই এমনি প্রশ্নগুলো উঠে আসবে। আচ্ছা, এরপরে তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির পরে বৌদ্ধ ধর্ম সবিরবাদী এবং মহাসাংঘিক এই দুটি ভাগে ক্রমশ বিভক্ত হয়ে যায়। তো কালক্রমে সেগুলো আবার বিভক্ত হয়ে 18খানা শাখা হয়। তো এখানে সেগুলো উল্লেখ করা হয়নি, 18টা শাখার কথা। স্থবিরবাদী থেকে 11টা হচ্ছে, মহাসংগীত থেকে 7টা। এবারে কিছু জিনিস তোমাদের যখন খাতাপত্র দেখবে, আমি কিছু প্রত্যেকের খাতা দেখার সময় তো বলেই দিই কীভাবে আরও ইনফরমেশান অ্যাড করা যায়। ধরো এই যে কথাটি আমি মুখে উল্লেখ করলাম যে স্থবিরবাদীদের 11টা শাখা হয়েছিল, মহাসংগীতদের হয়েছিল 7টা, তাহলে এই যে লেখাটি, যে নোট তোমাদের প্রোভাইড করা হচ্ছে, সেখানে কিন্তু এই ইনফরমেশানটা নেই। এবার আমি যে মুখে বললাম এগুলো তোমাদের উচিত খাতায় নোট করে রাখা। এবার এই ইনফরমেশান, এক্সট্রা ইনফরমেশানটা এখানে কীভাবে দেওয়া যাবে? ধরো এখানে তো বলা যায় স্থবিরবাদীদের 11টি শাখা ও মহাসংগীতের 7টি শাখা মিলে কালক্রমে 18টি শাখায় পরিণত হয়। তাহলে একজন শুধু লিখলো স্থবিরবাদী ও মহাসংগীতের 2 ভাগে বিভক্ত হয়ে 18টি শাখায় পরিণত হয়, একজন লিখলো 11টি শাখা, এখানে এদের 7টি শাখা মিলে 18টি শাখা তৈরি হয়। তো তাহলে এই লেখাটিতে ইনফরমেশান বেশি রইল, এবং এটা লেখার জন্য যে খুব বেশি লেখাটা বড় হয়ে গেল তা কিন্তু না। তো এইটা কিন্তু একটা লেখার পদ্ধতি যে কীভাবে ইনফরমেশানগুলো অ্যাড করা যায়। এবং তোমাদের আপাতত আমি কোনো কিছু
এর কথা মানে বইপত্র বেশি রেফার করিনি, কেননা প্রথম তোমাদের যে নোট প্রোভাইড করা হচ্ছে এটাকে আগে ভালো করে তৈরি করতে হবে। এরপরে সেকেন্ড টাইম যখন জিনিসগুলো রিভাইজ দেবে তখন আমি মোটামুটি বলে দেবো যে এটার জন্য এই বই দেখতে পারো, ওটার জন্য ওই বই দেখতে পারো, এখানে এটা অ্যাড করতে পারো। কিন্তু তা সত্ত্বেও তোমরা এই মানে প্রচেষ্টাটা রাখবে যে লেখাটা কিভাবে আরও সংশোধন করা যায়। এরপরে তৃতীয় সঙ্গীতি সম্বন্ধে সামন্তপ্রাসাদিকা প্রভৃতি সামন্তপ্রাসাদিকা বিভিন্ন বংশগ্রন্থ, সদ্ধর্ম সংগ্রহ প্রভৃতি পালি গ্রন্থ হতে বিশদ তথ্য পাওয়া গেলেও তিব্বতী, হ্যাঁ কি বলছো বলো? স্যার বলছিলাম ওটা সামন্ত প্রাসাদিকা না স্যার সামন্ত প্রাসাদিকা? না, সামন্ত প্রাসাদিকা। দেখবে নোটে সামন্ত তো কোথাও লেখা নেই, আর যদি থাকেও ওটা বানান ভুল। সামন্ত মানে হচ্ছে সম প্লাস অন্ত। আচ্ছা, এখানে মজার শব্দ একটা, সম প্লাস অগ্র কি হয়? সমগ্র। সমগ্র মানে? সমগ্র মানে সমষ্টিক অর্থে বোঝানো হয়েছে। হ্যাঁ, সবগুলো বোঝাচ্ছে। সমগ্র যদি আক্ষরিক অর্থ বলা হয় কি হতে পারে? মানে শুরু থেকে সবটা। সম মানে এখানে হচ্ছে সহ, মানে শুরু থেকে পুরোটা ধরা হচ্ছে। সমন্ত মানে হচ্ছে শেষ থেকে পুরোটা, মানে সহ অন্ত। অন্ত মানে একটা, ধরো 100 জন আছে, বলছে 1 নম্বর থেকে পুরোটা, আর অন্ত মানে বলছে 100 নম্বর থেকে পুরোটা, মানে শেষ থেকে পুরোটা। সমন্ত মানে সমগ্র, সমন্ত এবং সমগ্র এই শব্দটা পালিতে ইউজ হয়। সমগ্রর যে পালি ভাষাটা সম গয়ে গয়ে হয়, দুটো শব্দই ব্যবহার হয়। আর প্রসাদ শব্দের অর্থ হচ্ছে টিপিক্যাল, মানে পালিতে প্রসাদ শব্দের অর্থ হয় মানে মানে স্বচ্ছতা, ক্লিয়ারনেস, এবং মানে স্বচ্ছতা মানে কি, পরিষ্কার পরিচ্ছন্ন, শুদ্ধতা, এই অর্থে। সামন্ত প্রাসাদিক হলে যেটা সামগ্রিকভাবে শুদ্ধি নিয়ে আসে সেটা সামন্ত প্রাসাদিক, এটা খুব একটা অর্থ। যাই হোক, তো সামন্ত প্রাসাদিকা কি? বিনয় পিটকের যে অর্থ কথা, যেটা বুদ্ধ ঘোষ লিখেছিলেন। আচ্ছা, এর শুরুতে ভূমিকাতেই সঙ্গীতের বেশ বিবরণ দেওয়া আছে। বিভিন্ন বংশগ্রন্থ, ওই মহাবংশ, দীপবংশ, সদ্ধর্ম সংগ্রহ প্রভৃতি পালি গ্রন্থ হতে বিশদ তথ্য পাওয়া গেলেও তিব্বতী কিংবা চৈনিক বৌদ্ধ সাহিত্যে এই সঙ্গীতের বিবরণ পাওয়া যায় না। হলো, তাহলে পালি সাহিত্যেই এটির বিশেষ পরিচয় আসে, এই চৈনিক বৌদ্ধ সাহিত্য বা তিব্বতী বৌদ্ধ সাহিত্যে এর বিশেষ বিবরণ নেই। যে পালি উপাদানগুলির বিবরণী অনুসারে বুদ্ধের পরিনির্বাণের 218 বৎসর পর অশোক জম্বুদ্বীপ তথা ভারতবর্ষের রাজা হন। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে তিনি বুদ্ধ শাসনের উন্নতিকল্পে বহুল পরিমাণ দান ধ্যান শুরু করেন। ফলে অন্যান্য সম্প্রদায়ের পরিব্রাজকদের লাভ সৎকার কমে যায়। এইটাও হচ্ছে পালি শব্দের একটা প্রতিফলন। বাংলায় সাধারণত এরকমই হয় না, মানে তাদের অন্যান্য সম্প্রদায়ের পরিব্রাজকদের মানে কি বলবো, মানে দান ধ্যান কমে যায়, এরকম বলা যেতে পারে। তো লাভ সৎকারটা পালিতে এরকম লাভ সৎকারও বলা হয়। লাভ এবং সৎকার হচ্ছে সম্মান জ্ঞাপন, যে গিফট দেয়া, নিমন্ত্রণ করা, এই যে বিষয়গুলো যেগুলো থাকে সেইগুলো। তো তাই তারা নিজেরাই ভিক্ষুবেশ নিয়ে, মানে ওই ভিক্ষুরা যে বৈদিক বসত পরে বস্ত্র গুড্ডর করে, সেটা নিয়ে বৌদ্ধ সঙ্গে প্রবেশ করে বুদ্ধ শাসনকে কলুষিত করে। বুদ্ধ শাসন মানে এগেন বৌদ্ধ ধর্মকে করে। এই জায়গাগুলো তোমরা চাইলে নিজেদের ভাষায় কিছুটা লিখতে পারো। হুবহু যে শব্দগুলোকে মুখস্থ করতে হবে তার কোনো মানে হয় না। আর আমি সবসময় মনে করি নিজের ভাষায় লিখলে সবচেয়ে ভালো লেখা হয়, এবং সেটা যিনি খাতা দেখবেন তার পক্ষে একটা মানে মানে প্রসাদজনক হবে, যেটা তার পড়ে ভালো লাগবে, যে পরিষ্কার বোঝা যাবে জিনিসটা। আমি নিজের ক্ষেত্রে দেখেছি, আমার এইচএসে ফিলোসফি ছিল না, কিন্তু গ্র্যাজুয়েশনে আমি ফিলোসফি নিয়েছিলাম। পালি নিয়ে পড়ছি, তো পালির মানে কাছাকাছি বিষয় লিঙ্গুইস্টিক্স এবং ফিলোসফি, এই দুটো আমার পাশে সাবজেক্ট ছিল। তো ওটা আমার একটা ভয় ছিল যে
ফিলোসফি তো পড়িনি এইচএসে, এখানে পাশের সাবজেক্টে তার একটু হায়ার ভার্সন থাকবে, তো ঠিকঠাক লিখতে পারবো কিনা। এবং আমার কোনো টিচারও ছিল না, মানে নিজেই পড়েছিলাম। তো ওটা যেটা করতাম আমি, যে বই কিনেছিলাম সমরেন্দ্র ভট্টাচার্য দিয়ে, পড়তাম এক একটা টপিক, পড়ে বাড়িতে যা সেটা যা বুঝলাম আমি লিখতাম। মানে এটা ইন জেনারেল আমার পড়ার প্রসেস। নোট বানানো তো দূরের কথা, মানে ওই বিষয় যা কিছু আছে ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে পড়লাম, পড়ে একটা একটা পোর্শন নিজের ভাষায় লিখলাম। এবারে যখন এক্সাম হয়েছে, এক্সামে ভীষণ ভালো নাম্বার পেয়েছি, এবং টিচার যারা বলছেন যে তুমি কার কাছে পড়ো ইত্যাদি এরকম কথা আমি একাধিক জায়গায় শুনেছি, যে কোথা থেকে এই নোটগুলো লিখেছো। না, আমি তো কিছু লিখিনি, আমি তো যেটা পড়েছি নিজে যা বুঝেছি সেইভাবে লেখা। তো এটা চেষ্টা করবে, একটা সামনে নোট দেয়া হচ্ছে বটে, কিন্তু নিজেদের ভাষায় সেটাকে রিপ্রোডিউস করে। এবং অবশ্যই রিপ্রোডিউস মানে সেটা তুমি নোটটা একটা মান স্ট্যান্ডার্ডে ছিল, মানটা নামিয়ে দিলে সেটা না। এই যেমন বললাম যে এখানে পাঞ্চ করতে হবে কীভাবে তথ্যগুলো, ওই যে এদের 11টাতে 7টা, এই জিনিসগুলোকে মাথা লাগাবে। এমনিও তো আমাদের 400 নাম্বার পালি অপশনাল লিখতে হচ্ছে, বাংলা ইংরাজি কম্পালসারি যে আছে সেখানেও এই ব্যাপারগুলো লাগে, এবং ভবিষ্যতে যদি ডেসক্রিপটিভ হয়ে যায় তো তাহলে কথাই নেই। এই টেকনিক যদি কারোর না থাকে তারা ডুবে যাবে, মানে ভালো করে নিজের ভাষায় যদি লিখতে না পারে। আচ্ছা, এই গেল। এরপরে তো বিষয় কি দাঁড়ালো, যে যেহেতু অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন বা বৌদ্ধ ধর্মের প্রতি অনেক দান ধ্যান করতেন, তো অন্যান্য সম্প্রদায়ের লোকেরা সেটা যেহেতু তাদের একটা যে সমৃদ্ধি কমে যাচ্ছিল, সেই জন্য তারা নিজেরাই বৌদ্ধ ভিক্ষু সেজে সঙ্গে প্রবেশ করতে শুরু করে। তো এদিকে বিভিন্ন সম্প্রদায়ের ছদ্মবেশী ভিক্ষুদের সঙ্গে একত্রে উপশত প্রবারণা প্রভৃতি সঙ্গকর্ম করতে প্রকৃত ভিক্ষুরা অসম্মত হন। উপশত প্রবারণা কি, এগুলো মোটামুটি তোমরা নামগুলো শুনেছ। উপশত হচ্ছে যেটা ওই প্রতি পূর্ণিমা অমাবস্যাতে বৌদ্ধ ভিক্ষুদের যে মূল নিয়মগুলো আছে প্রাতিমোক্ষ, সেইটি পাঠ করা হয়, এবং কারোর যদি কোনো দোষ ভুল ত্রুটি হয়ে থাকে সেটা বিচার হয়। প্রবারণা হচ্ছে সিমিলার জিনিস, কিন্তু প্রবারণা হচ্ছে উপশত হচ্ছে 15 দিনে যা কিছু হয় সেটা। প্রবারণা হচ্ছে ওই যে বর্ষাবাস বলা হয়েছিল, বর্ষাবাস কি কেউ বলো দেখি? সঙ্গ থেকে বেরোতে পারে না ওই শ্রাবণ মাসের কোন সময়টায়, এটা মনে নেই স্যার। আচ্ছা, তুমি যেটা বললে সঙ্ঘ থেকে বেরোতে পারে না, একটা পয়েন্ট শ্রাবণ মাসে। আর কিছু ইনফরমেশন আছে বাকিদের? তোমাদের স্মৃতিশক্তি দুর্বল, মেডিটেশন কিছু অভ্যাস করো। আমি কিন্তু এরকম ক্লাস করলে জিনিসগুলো যথেষ্ট মনে থাকে। যাই হোক, সবার সবই সমান নয়, কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধির অনেক কিছু করা উচিত। আচ্ছা, বর্ষাবাস, প্রথমত বর্ষা শব্দটা পাওয়া যাচ্ছে বর্ষার সময় যে বাস। বর্ষার সময় কি ইন জেনারেল আমাদের হচ্ছে শ্রাবণ, মানে আষাঢ় মাস থেকে শুরু হয়, আষাঢ়ে বর্ষা নামে। তো আষাঢ়ের পূর্ণিমা থেকে আশ্বিনের পূর্ণিমা 3 মাস, এই 3 মাসের সময় বৌদ্ধ ভিক্ষুরা বাইরে কোথাও যান না, একটা বিহারের মধ্যেই অবস্থান করেন। সেই বর্ষাবাসের সময়তে কারোর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা ওই যে আশ্বিনের পূর্ণিমা যেটা কোজাগরী পূর্ণিমা, তার থেকে শুরু করে 1 মাস পরে, মানে কার্তিক পূর্ণিমা বা যেটা রাস পূর্ণিমা বলা হয়, কৌমুদী পূর্ণিমা বলা হয়, ওটার আর একটা নাম পালিতে বলে কৌমুদী পূর্ণিমা। তো এই 1 মাসের মধ্যে একটা দিনেতে ওই বিচার করা হয় যে হ্যাঁ কারোর কোনো ভুল টুল হয়েছে কিনা সেটা। তো সেই হচ্ছে প্রবারণা। তো এইখানে গিয়ে ভিক্ষুরা অসম্মত হন। কেন অসম্মত হন? মানে ব্যাপারটা হচ্ছে, ধরো কীরকম বলা যাবে এটা, পুরো একটা পার্টির সভা চলছে, সেখানে অন্য পার্টির লোকের যদি ঢুকে পড়ে তাহলে তো বেগরবাই হবে, মানে মতের অমিল হবে, সেখানে একটা ডিসিশান নিতে প্রবলেম হবে। এবং আমি বলেছিলাম যে বৌদ্ধ সংঘ মানে গণতান্ত্রিক উপায়ে চলে, ভোটিং সিস্টেমে। তাহলে এইখানে যখন একটা ডিসিশান নেওয়া হবে কোনো কিছু, তখন তো অন্যরা উল্টোপাল্টা জিনিসে ভোট দেবে,
তো সেখানে তো গড়বড় হয়ে যায়, মানে সঠিক ডিসিশনের পরিবর্তে অন্য ইয়ে চলে আসবে। এই জন্য তারা অসম্মত হয়, অ্যাকচুয়াল যারা বৌদ্ধ মতের ভিক্ষু। তখন রাজা দেশে অশোক আদেশ দেন যে যারা মানে সঙ্ঘকর্ম করতে চাইছেন না, মানে সঙ্ঘের যে রিচুয়ালসগুলো, তাদেরকে মানে কোনো অমাত্যকে নির্দেশ দেন যে আপনি গিয়ে এগুলো চালু করুন, বন্ধ হয়ে আছে। অমাত্য গিয়ে তিনি রাজার আদেশ পালন করছেন বলে বলেন যে আপনারা সঙ্ঘকর্ম শুরু করুন। বলছে এনারা অসম্মত হন, তখন উনি গিয়ে এক একজনকে হত্যা করা শুরু করেন। তো এখানে বলা আছে যে ওই অশোকের যে মানে অশোকের এক একজনকে হত্যা করছেন, তখন অশোকের একজন ভাই ছিলেন বৌদ্ধ ভিক্ষু। তো হত্যা করতে গিয়ে শেষে দেখেন যে উনি আছেন, তখন উনি তো মানে রাজকুমার, তাকে তো হত্যা করা যায় না। তখন গিয়ে উনি থেমে যান অমাত্য। এবার এসে রাজাকে জ্ঞাপন করেন যে দেখুন এরকম কেউ মানছিল না, তো আমি তাদেরকে মানে রাজাদেশ লঙ্ঘন করেছে, এই জন্য তাদের মৃত্যুদণ্ড দিয়েছি। তখন অশোক ভীষণ করেন যে মানে অনিচ্ছা সত্ত্বেও যেহেতু রাজা, তার কারণেই ভিক্ষুদের প্রাণনাশ হয়, এই জন্য তিনি অপরাধী ভেবে নিজেকে মানসিক দ্বন্দ্বে বিহ্বল হয়ে পড়েন। তখন অহগঙ্গা নির্বাসী মৌদগলিপুত্র তিস্যস্থবির রাজা অশোককে নিরপরাধ ঘোষণা করেন। ঘোষণা বানানটা মূর্ধন্য ষ হওয়ার কথা, যেহেতু তিনি মনে মনে কোনোরূপ হিংসা করেননি। মানে তার কারণেই হয়তো অপরাধ হয়েছে, কিন্তু তিনি তো মন থেকে চাননি যে ভিক্ষুদের হত্যা হোক। তো এরপরে মৌদগলিপুত্র তিস্যস্থবির একটি বিচার সভার আয়োজন করেন এবং এই সভায় প্রশ্নোত্তরের মাধ্যমে ভিন্ন সম্প্রদায়ের মতবাদগুলি খণ্ডন করা হয়। তিনি একটা কোনো প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, আচ্ছা এটার প্রসঙ্গে মানে বৌদ্ধ ধর্ম কি বলে। এখন যে যেটা ফলো করে সে সেটা বলবে। যখনই ভুলভাল বলছে তাকে রেকগনাইজ করা হয় যে তাহলে আসলে ভিক্ষু নয়, ওই সেজে এসেছে এখানে। ছদ্মবেশী ভিক্ষুদের শনাক্ত করে শ্বেত বস্ত্র পরিধান করিয়ে, মানে গেরুয়া যে কাপড় সেটা করে বৌদ্ধ সংঘ থেকে বহিষ্কার করা হয়। কথিত আছে বহিষ্কৃত ভিক্ষুদের সংখ্যা ছিল 60,000। অপরপক্ষে বিচার বিশ্লেষণের মাধ্যমে সঠিক মতাবলম্বীগণ বিভাজ্যবাদী নামে পরিচিত হন। বিভাজ্য মানে ভাগ করা হয় বোঝায় না, মানে বিভাজ্য শব্দটি এটি মানে 9 হচ্ছে 3-এর দ্বারা বিভাজ্য বলা হয় না, মানে 9কে 3 দিয়ে ভাগ করা যায়। বিভাজ্য অর্থে এখানে ওই ভাগ করা বা বিশ্লেষণ বোঝায়, মানে একটা জিনিসকে অ্যানালিসিস করা, ভেঙে ভেঙে সেটাকে দেখা যে এটা ঠিক আছে না ভুল আছে। তো এই অ্যানালিসিস করে যে মতবাদ প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে বিভাজ্যবাদ। সেটা যারা ফলো করে, মানে যে বৌদ্ধ ধর্মের যে লজিক্যাল যে অ্যানালিসিস করে যে মতবাদ দাঁড়ায় সেটা হচ্ছে বিভাজ্যবাদ। এই হলো। এবারে তাদের সংখ্যা ছিল 6 লক্ষ, এরা হচ্ছে 60,000, এখানে 6 লক্ষ। এই প্রসঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় এই যে ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে এই বিচার এবং পরমত খণ্ডনের তথ্যের উপর ভিত্তি করে মৌদগলিপুত্র তিস্যস্থবির কথাবস্তু গ্রন্থটি রচনা করেন। কথাবস্তু হচ্ছে অভিধর্ম পিটকের 5ম গ্রন্থ রূপে এবং এটি ত্রিপিটকের অন্তর্ভুক্ত হয়। এই হলো। এখানে একটা জিনিস ধরো অ্যাড করতে পারো, যেমন কথাবস্তুর যদি শর্ট নোটটা দেখো, যেটা ওই লিটারেচার পোর্শনে ছিল, ওখানে বলা আছে দেখবে স্বমতে পঞ্চদশ তথ্য না মতবাদ সামথিক হবে, মানে নিজ মতে পঞ্চশত আর পরমতে 500। মানে একটা বিষয়ে বুদ্ধিজমের একখানা থিওরি এবং আদার্স অন্যান্য সম্প্রদায়ের একটা থিওরি, সেটা হচ্ছে ওই 500। তো এইভাবেই 100 রকমের থিওরির অ্যানালিসিস হচ্ছে এই কথাবস্তু গ্রন্থ। সমতে পঞ্চশত মতবাদ আর পরমতে 500 মতবাদ, এগুলো নিয়ে মানে 100 রকম থিওরি নিয়ে কথাবস্তুর সংকলন হয়। আচ্ছা, অতঃপর
পাটলিপুত্রে বুদ্ধের পরিনির্বাণের 236তম বৎসরে মৌদগলীপুত্র তীর্থস্থবিরের সভাপতিত্বে সহস্র জন ভিক্ষু নিয়ে তৃতীয় সঙ্গীতি শুরু হয়। 9 মাস সঙ্গীতি কার্য চলার পরে কথাবস্তু সহ বর্তমানে দৃশ্যমান সমগ্র সূত্র বিনয় অভিধর্ম পিটকের সংকলন করা হয়। যদিও এই তথ্যটা একটু ভুল হচ্ছে, কেননা এর পরেও বিনয় পিটকে তুল্যবর্গ নয়, ওই পরিবার পাঠ যে অংশটা আছে, পরিবার পাঠের কিছু অংশ কিন্তু এর পরেও সংকলন হয়েছিল। যাই হোক, তো সহস্র ভিক্ষু এই সঙ্গীতিতে যোগদান করেছিল বলে এটি সাহস্রিকা সঙ্গীতি নামে পরিচিত। এই হলো। এবারে সঙ্গীতি পরবর্তী সময়ে মৌদগলীপুত্র তীর্থস্থবির বুদ্ধ শাসনের স্থিতির জন্য, শাসন অর্থে এখানে বৌদ্ধ ধর্মের, স্থিতি অর্থে মানে বৌদ্ধ ধর্ম যাতে মানে তার যে লংজিভিটি বাড়ে বা সেটা স্থায়ী হয় সেই জন্য বা প্রসার হয়, সেই জন্য 9 স্থানে ধর্মদূত প্রেরণ করে। তবে মধ্যন্তিক স্থবিরকে কাশ্মীর গান্ধারে, কাশ্মীরটা দন্তস্ব হয়েছে, তালবস হবে, এর পালিটার সঙ্গে মিশে গেছে, এটা পালিতে কশ্মীরও হয়, যুক্তাক্ষরের আগে দীর্ঘস্বরটা হয় না। তো কাশ্মীর গান্ধারে, মহাদেব স্থবিরকে অহিংসক মণ্ডলে, রক্ষিত স্থবিরকে বনবাসীতে, জনক ধর্মরক্ষী স্থবিরকে অপরান্ত রাজ্যে, মহাধর্মরক্ষী স্থবিরকে মহারাষ্ট্রে, মহারক্ষী স্থবিরকে জবনলোকে, মধ্যম স্থবিরকে হিমবন্ত প্রদেশে, সোন ও উত্তর স্থবিরকে সুবর্ণভূমিতে, মহেন্দ্র এটা ইত্তীয় হবে, এগুলো কারেকশন করে দেবে, ইত্তীয় উদ্ধীয় সম্বল ও ভদ্রস্থবিরকে তাম্রপর্ণী বা সিংহলে প্রেরণ করেন। আচ্ছা, এইগুলো কিন্তু বেশ অনেকটা এটা জটিল ইনফরমেশন, নামগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, একটু এগুলো কায়দা করে মনে রাখবে। যেমন ধরো মহাদেব হচ্ছে মহিংসক মণ্ডল, মহিষ, বা ধরো ইয়ে মানে নন্দী যে ষাঁড় হচ্ছে মহাদেবের বাহন। রক্ষিতর সঙ্গে মনে রাখবে যে বনবাসী, মানে বন সংরক্ষণ, এরকম একটা যোগ আছে। জনক ধর্মরক্ষিতকে অপরান্তে, মহারক্ষিতকে মহারাষ্ট্রে মহাতে মিল হচ্ছে। এটা তো স্যার অশোকের ওই জায়গাটাতে আছে। অশোকের যে একই তথ্য, এটা মনে রাখবে, এটা আমার নিজেরও বেশ ভুল হতো, তো এটাই কায়দা করে করে রাখা। এখন অনেকগুলো ভুলে গিয়েছি, কিছু কিছু আর মনে আছে, যেমন এই সোন উত্তর স্থবিরকে সুবর্ণভূমিতে, মহেন্দ্র উত্তীয় সম্বর ভদ্রশাল এদেরকে তাম্রপর্ণীতে বা সিংহলে প্রেরণ করেন। সুবর্ণভূমি, আচ্ছা এই জায়গাগুলোর নাম এক্স্যাক্ট আমি পরিষ্কার বলতে পারবো না, কিন্তু মোটামুটিভাবে হচ্ছে কাশ্মীর গান্ধার তো বুঝতে পারছো, গান্ধার হচ্ছে পেশোয়ার এলাকাটা, বনবাসী হচ্ছে মোটামুটি মহারাষ্ট্রের কোনো একটা জায়গা, মহারাষ্ট্র অনেকটা বড় জায়গা, তো সার্টেন একটা এরিয়া। অপরান্ত বলতে সামথিং গুজরাটের দিকে, একটু অপরান্ত শব্দটা পশ্চিম বোঝায়, মানে পূর্বান্ত অপরান্ত, পূর্ব দিক আর পশ্চিম দিক বোঝায়, পশ্চিমের কোনো একটা অংশ। মহারাষ্ট্র তো মোটামুটি বোঝা যাচ্ছে। জবনলোক মানে হচ্ছে যেটা ওই ব্যাকট্রিয়ান গ্রিকদের যে রাজ্যগুলো ছিল, ওই জায়গাগুলো, সেলুকাস যে রাজা ছিল, এবং পরে যে মিলিন্দ যে রাজা হচ্ছেন, মেনান্দার যে ব্যাকট্রিয়ান গ্রিক রাজা, সেই জায়গাগুলো। হিমবন্ত প্রদেশ তো হিমালয়। সুবর্ণভূমি হচ্ছে যেটা মিয়ানমার এলাকাটা পার্টিকুলার বোঝাচ্ছে, যদিও সুবর্ণভূমি বলতে ওই জাভা, সুমাত্রা, ওই জায়গাগুলোকে বোঝাতো। তো তাম্রপর্ণী হচ্ছে সিংহল, শ্রীলঙ্কা যেটা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কনসিকুয়েন্ট, সব থার্ড কাউন্ট, তৃতীয় সঙ্গীতির পরে এটা হয়েছিল। তৃতীয় সঙ্গীতে আর একটা আমরা দেখলাম যে প্রথম হচ্ছে তৃতীয় সঙ্গীতিতে যে ওই যে যারা ছদ্ম ভিক্ষু তাদেরকে বহিষ্কার করা হলো, কথাবস্তু সংকলন করা হলো, আর একটা কি হলো এখানে ধর্মদূত প্রেরণ করা হলো, তারপরে এখানেই মোটামুটি শেষ হচ্ছে। আচ্ছা, এইবারে ওই যে অথেন্টিসিটি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে কিছু কমেন্ট বা একটা আলোচনা বা সমালোচনা করা হচ্ছে। তো পালি সাহিত্যে আচ্ছা, এখানে একটা বিষয় বলি যেটা তোমরা করতে পারো,
দেখো আর্টসের লেখার মধ্যে খুব একটা যে ভিজুয়াল প্রেজেন্টেশনের উপর জোর দেওয়া হয় না। আমাদের কোনো একটা এতে ওই এইচএসের একটা পাঠ্যাংশে শব্দ দূষণ নিয়ে কিছু একটা ছিল, তো কে একজন বাংলায় মানে বাংলার পাঠ্যাংশে তো শব্দ দূষণের ফলে যে কানের কি ক্ষতি হয় কানের ছবি এঁকে দিয়েছিল, মানে কানের যে মানে শ্রবণ যন্ত্রের যে ছবি যেটা। তো আমাদের যে ম্যাডাম ক্লাস নিতে এসে বলছে দেখো এখানে কি ভাষায় কি বলা হয়েছে সেটা হলো দেখার বিষয় সাহিত্যে, এখানে বিষয়টাকে রিপ্রেজেন্ট করাটা না, মানে তার ল্যাঙ্গুয়েজ বা তার সাহিত্যিক ভ্যালু সেটা হচ্ছে আলোচ্য বিষয়। তো সুতরাং এই ছবি টবি আঁকার প্রয়োজন নেই। তো সাহিত্য হচ্ছে সাহিত্য, সাহিত্য সায়েন্স না, মানে সাহিত্য কোনো থিওরিটিক্যাল বিষয় হিসেবে হচ্ছে না, তার একটা অ্যাস্থেটিক ভ্যালু যে আছে সেই দিকটা এখানে বিচার্য। যাই হোক, এই জন্য দেখবে এই যে নোট যতগুলো দেখলে এখানে খুব একটা কোথাও প্যারাগ্রাফগুলো ভাগ করা আছে বটে, কিন্তু হেডিং দেয়া নেই। কিন্তু তোমরা চাইলে হেডিং বসাতে পারো। ধরো এখানে লিখলে যে 9 স্থানে ধর্মদূত প্রেরণ, এখানে লিখলে যে যে সঙ্গীতির যথার্থতা বিচার, এখানে মানে নিজেদের মতন করে একখানা হেডিং বসাতে পারো, বা উপসংহার ভূমিকা ইত্যাদি বলেও লিখতে পারো। আচ্ছা এরপরে আচ্ছা এই যে চৈনিক বা তিব্বতী উপাদানে কিছু বিবরণ নেই, উপরন্তু অশোকের শিলালেখ সমূহেও সঙ্গীতির কোনো বিবরণ দেখা যায় না। তবে অশোকের সারনাথ কিংবা কৌশাম্বীতে প্রাপ্ত শিলালেখে সংঘভেদের ঘটনা ও সম্রাট কর্তৃক সংঘভেদ রোধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের উল্লেখ আছে, এবং ওখানে উল্লেখ আছে যে যিনি সংঘভেদ করবেন তাকে ওই শ্বেত বস্ত্র পরিধান করে সংঘ থেকে বহিষ্কার করা হবে। আবার সাঁচি স্তূপের অভ্যন্তরে রক্ষিত কতগুলি ধাতু ভাণ্ডে ধাতু শব্দটা পালিতে বহুলভাবে ব্যবহার হয় দেহাস্তি অর্থে। অস্থি বলে না, দাহ করার পরে যে অবশিষ্টাংশ থাকে যেটা গঙ্গায় বিসর্জন দেওয়া হয় বা অনেক সময় সমাধি টমাধি দেওয়া হয়, সেই দেহাস্তি মানে বুদ্ধের দেহাস্তি, এবং বুদ্ধের শিষ্যদেরও এরকম দাহ করার পরে যে অবশিষ্টাংশ সেগুলোর উপরে এরকম মানে স্তূপ নির্মাণ করা হতো, এবং সেটা একটা পাত্রে রাখা হতো। পাত্রে রেখে তার উপর ওই পাথর দিয়ে বা মাটি প্রভৃতি দিয়ে স্তূপগুলো বানানো হতো। তো ওই ধাতু ভাণ্ড বলা যায়, ভাণ্ড অর্থে পাত্র। তো এরকম সাঁচিতে মধ্যম স্থবির মৌদগলিপুত্র স্থবিরের যে ধাতু ভাণ্ডের উল্লেখ আছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে পালিতে যে ভিক্ষুদের নাম বলা হচ্ছে, যে যাদেরকে অশোক প্রেরণ করেছিলেন বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারের জন্য, তারা হিস্টোরিক পার্সন। তো তাহলে সেই যে ঘটনার একটা হচ্ছে, মানে তার যথার্থতা বিচার করা যাচ্ছে। এবং সংঘভেদের যে একটা সংঘভেদ হয়েছিল সেই সময় সেটাও কিন্তু অশোকের শিলালেখে দেখা যাচ্ছে, মানে যেটা অন্যতম মূল বিষয় যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হওয়ার। তো এইগুলো এই এটা এই যে ওই অথেন্টিসিটি বিচারের প্রসঙ্গে এটা বলা হলো, দুটো পয়েন্ট। এরপরে ভাণ্ড মানে এখানে কি বললেন? ভাণ্ড বলে না, ভাঁড়, ভাণ্ডর বাংলা শব্দ হচ্ছে ভাঁড়, বোঝে পাত্র যেটা। দধি ভাণ্ড না এরকম কি একটা বলে না যখন কীর্তন। ভাণ্ড মানে কি গুডস হয়, মানে কোথাও একটা মানে দেখলাম ওই ট্রান্সলেশনের সময়। হ্যাঁ হ্যাঁ, ভাণ্ডটা ভণ্ড হয়ে যায় পালিতে, ওই পালি প্রাইমার বইতে আছে ভণ্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানে ব্যবসায়িক পণ্য বলে না, পণ্য যাকে বলে পাবে। এই যে এইগুলো টেক্সট রিডিং এর তো ক্লাস শুরু হবে, ওখানে অনেক শব্দ দেখবে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের ইতিহাসে তৃতীয় সঙ্গীতির গুরুত্ব অপরিসীম, এটা উপসংহারে এসে গেছে। এই সঙ্গীতির মাধ্যমে বৌদ্ধ সংঘের মধ্যে প্রচলিত দীর্ঘকালীন বিবাদের উপশম হয় এবং অষ্টাদশ সম্প্রদায়ের মধ্যে সামঞ্জস্য সাধিত হয়। অন্যদিকে এই সঙ্গীতির ফলশ্রুতি স্বরূপ সমগ্র পালি ত্রিপিটকের সংকলন হয়, কেননা প্রথম সঙ্গীতি দ্বিতীয় সঙ্গীতিতে কিন্তু ধর্ম বিনয় অর্থাৎ বিনয় পিটকের যে উভত বিভঙ্গ, মানে ভিক্ষু বিভঙ্গ ভিক্ষুণী বিভঙ্গ এবং
সূত্র পিটকের পঞ্চনিকায় সংকলন হয়েছিল। তখনও পর্যন্ত কিন্তু বিনয় পিটকে যে মহাবর্গ, চূল্যবর্গ, পরিবার পাঠ এগুলোর কিন্তু কোনো উল্লেখ নেই, এবং অভিধর্ম পিটকেরও উল্লেখ পাওয়া যায় না। কিন্তু এইখানে গিয়ে দেখা যাচ্ছে কথাবস্তু এবং অন্যান্য গ্রন্থগুলোর সংকলন হয়েছে। সেই সঙ্গে ধর্মদূত প্রেরণের ফলে স্থবিরবাদ বা বিভাজ্যবাদ বহির্ভারতে প্রসারিত হয়। এখনও শ্রীলঙ্কা, মায়ানমার আমরা বলি বটে, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা মিয়ানমার। তো ওরা মানে আমরা যেমন মানে ভারতকে ইন্ডিয়া বলি ইংরাজিতে, তো মিয়ানমার শব্দটা কাইন্ড অফ মানে ইংরাজি ভার্সান। ওরা নিজেদের বানানে লেখে ব্রনমা। এরকম লেখা হয়। আমি মানে বার্মি স্ক্রিপ্ট জানি। এই ময়ের অবলা, নয়ে বসন্ত আর ময়ে আঁকা, এইভাবে লেখে ব্রনমা। এবার মরনমা লিখলেও রয়ের উচ্চারণ বার্মিশে হয় না, রয়ের জায়গায় ইয় উচ্চারণ হয়, তাহলে মর জায়গায় মিয় উচ্চারণ হয়, মিয়ানমা। এইটা ইংরাজিতে ওরা ওই মিয়ানমার মানে MYNMM আর সম্ভবত লেখে। তো এবার আর এর উচ্চারণ তো ইংরাজিতে হয় না, জানো তো, মানে কার যে খা এরকম একটা উচ্চারণ করে। তারপরে ইন্সপেক্টা শেষের আরটা প্রোনাউন্সিয়েশন হয় না, তো আরটাকে বাদ দিলে তো মিয়ানমা উচ্চারণ হবে, মানে ব্রিটিশ বা ইউরোপিয়ান যে প্রোনাউন্সিয়েশন। তা আমরা এটাকে মায়ানমার বলে উল্লেখ করি, অ্যাকচুয়ালি হচ্ছে মিয়ানমার। ওই মনমা শব্দটা আসছে ব্রহ্ম শব্দ থেকে। এটা একজন বার্মিশ ভিক্ষু বুঝিয়েছিলেন, মানে ব্রহ্ম, সেটা থেকে এদিকে দেখাচ্ছি, মানে ব্রহ্ম যেটা হচ্ছে শব্দটা, ব্রহ্মদেশ বলি, এটাকে বরম্য, মরম্য, এবং কাইন্ড অফ এখান থেকেই মনমা শব্দটা আসছে। পালিতে মানে ব্রহ্মদেশকে পালিতে বলে মরম্য। শ্রীলঙ্কাকে কি বললে, ওই যে একটা শব্দ দেখলে তম্বপন্নী বা শিহল বলে, সিংহল থেকে পালিতে শিহল হয়, এটা মরম্মদের। এটা অতটা পাবে না, কিন্তু এইটা দু এক জায়গায় হয়তো পেলেও পেতে পারো, তম্বপন্নী বা শিহল। মানে পালিতে নাম, ভারতের নাম হচ্ছে জম্বুদ্বীপ পালিতে। আচ্ছা, তো থাইল্যান্ড প্রভৃতি দেশে থাইল্যান্ডকে সিয়াম বলে, শ্যাম দেশ বলে না, সেই সিয়াম দেশে থেরবাদী বৌদ্ধ ধর্ম সমহিয়ায় বিরাজমান হয়ে আছে। তো এই যে বুদ্ধিজম, স্থবিরবাদ বা বিভাজ্যবাদ বলা হয়, কাইন্ড অফ এইটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার যে বুদ্ধিজম সেটা। আর নর্দার্ন যে বুদ্ধিজম, চীন, তিব্বত, ভুটান ওদিকে গিয়ে মানে মঙ্গোলিয়া, কোরিয়া, জাপান, এখানের হচ্ছে মহাযান বুদ্ধিজম। আর তোমরা যেটা আমাদের পালি সাহিত্য, সেটা হচ্ছে এই বুদ্ধিজমকে মানে স্থবিরবাদকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে ফোর্থ কাউন্সিল, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। তো চতুর্থ বৌদ্ধ সমিতি আচ্ছা, এখানে কিন্তু সঙ্গীতি কাকে বলে সেটা বলা হয়নি। এটা তোমরা যখন লিখবে ওই সঙ্গীতি কাকে বলে ওই প্যারাগ্রাফটা অ্যাড করে নেবে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি চৈনিক পর্যটক হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্তে, তিব্বতীয় লেখক তারানাথের গ্রন্থে ও অন্যান্য কিছু তিব্বতীয় উপাদানে উল্লিখিত হয়েছে। কিন্তু সিংহলি ঐতিহ্য এই সঙ্গীতটি সম্পর্কে ভিন্ন মত পোষণ করে। আচ্ছা, এখানে বিষয়টা একটুখানি বলতে হবে, সেটা হচ্ছে পালি সাহিত্য মতে চতুর্থ সঙ্গীতি হচ্ছে, প্রথম সঙ্গীতি হচ্ছে কোথায়, অজাতশত্রু সময় রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে বৈশালীতে, কালাশকের সময়তে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে পাটলিপুত্রে অশোকের সময়তে। চতুর্থ সঙ্গীতি পালি সাহিত্য অনুসারে বলা হয় শ্রীলঙ্কাতে হয়েছে। শ্রীলঙ্কাতে বট্টগামনী অভয় বলে একজন রাজার সময়তে, এবং কথিত আছে যে ওই সঙ্গীতি করা হয় মানে ওই সময় দুর্ভিক্ষ হয়েছিল। তো দুর্ভিক্ষ হওয়ার জন্য
শ্রীলঙ্কা থেকে অ্যাকচুয়ালি ওখানে কারণটা হচ্ছে দুর্ভিক্ষে মোস্ট প্রবাবলি ওই চোলরা আক্রমণ করেছিল। টাইম পিরিয়ডটা মোস্ট প্রবাবলি খ্রিস্টপূর্ব 100 শতকে। তো এক্স্যাক্ট জায়গাটা মানে বিষয়টা ঠিক আমার ক্লিয়ার না, মানে আমাদের মডার্ন হিস্ট্রির সঙ্গে কতখানি সেটা অ্যালাই করছে। তো তো ওই সময় দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষে বহু ভিক্ষু শ্রীলঙ্কা থেকে ভারতে চলে আসে, মানে সংলগ্ন যে চোল যে তামিল যে ছিল তামিল এরিয়া, ওই কাবেরী পট্টনম এসব পালিতে উল্লেখ আছে। যেমন ধর্মপাল যে কমেন্টেটর ছিলেন পালি ত্রিপিটকের ব্যাখ্যাকার, তিনি কাবেরী পত্তনের লোক ছিলেন। বুদ্ধদত্ত ছিলেন ওই 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 জায়গার লোক। যাই হোক, তো কিছু দল চলে গেছিলেন, আর কিছু দল এখানে মানে বলা হয় যে শ্রীলঙ্কাতে বালিতে মুখ গুজে পড়েছিলেন, মানে যাতে শক্তি খরচ না হয়, খুব সামান্য আহার করে, এবং 16 বছর ধরে নাকি তারা নিজেদের প্রাণ রক্ষা করেছিলেন ওইভাবে, মানে কোনো অ্যাক্টিভিটিস না করে অল্প হয়তো কিছু খাওয়া দাওয়া করলেন বা উপবাস করে ওইভাবে প্রাণ ধারণ করা। এবারে পরে অনেকে তো মারা হয়তো গিয়ে মানে প্রাণ ত্যাগ করেছিলেন। তো পরে 16 বছর পরে যখন দুর্ভিক্ষ কাটলো, তখন আবার ভারত থেকে ভিক্ষুরা ফিরে এলেন শ্রীলঙ্কায়। তো তখন দেখা গেল যে শুধুমাত্র একজন ভিক্ষুই আছেন যার মহানির্দেশ কণ্ঠস্থ আছেন। মহানির্দেশ হচ্ছে ওই ক্ষুদ্রকপি নিকায় যে আছে সূত্রপিটকে, তার যে 11 গ্রন্থ জাতকের পরের টেক্সট। এবারে মুশকিল কি, তখনও পর্যন্ত ত্রিপিটক লেখা হয়নি, কিন্তু এই কাউন্সিলে কিন্তু কোথাও বলা হচ্ছে যে লেখা হয়েছে, সেখানে আবৃত্তি করা হচ্ছে, আবৃত্তি করে কণ্ঠস্থ করে রাখা হচ্ছে। এবার একজনেরই যদি শুধু কণ্ঠস্থ থাকে, তাহলে তিনি চলে গেলে তো সেই গ্রন্থটাই বিলুপ্ত হয়ে যাবে। তখন ওই যে রাজা ছিলেন বট্টগামনী অভয়, তিনি বললেন যে এইভাবে হবে না। তো ধর্ম রক্ষার জন্য তখন উনি ওই তাল পাতায় সমগ্র ত্রিপিটক লেখানোর ব্যবস্থা করলেন। তো ওইটিকে বলা হয় চতুর্থ সংগীতি পালি সাহিত্য অনুসারে। কিন্তু মহাযান সাহিত্য অনুসারে বলা হয় যে কনিষ্কের সময়তে গিয়ে তৃতীয় সংগীতি ওই চতুর্থ সংগীতি হয়েছিল। কনিষ্কের সময়কাল মোটামুটি ধরা হয় 78 খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টীয় প্রথম শতক মোটামুটিভাবে। আর পালি সাহিত্য হচ্ছে খ্রিস্টপূর্বের প্রথম শতক, মানে একটা 200 বছরের ডিফারেন্স হয়ে যাচ্ছে হলো। আচ্ছা, ডক্টর বেণীমাধব বড়ুয়া একে কনিষ্ক সংগীতি বলে উল্লেখ করেছেন, মানে যেটা কনিষ্কের সময়ের হয়েছে, পালির মতের নয়। আচ্ছা, চতুর্থ বৌদ্ধ সংগীতি খ্রিস্টীয় প্রথম শতাব্দীর কাছাকাছি সময়ে সম্রাট কনিষ্কের রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল। হিউয়েন-সাং বর্ণনা করেছেন বুদ্ধের পরিনির্বাণের 399 বছর পরে গান্ধার রাজ কনিষ্কের রাজ্যাভিষেক হলে বহু দূরবর্তী দেশসমূহ জয় করে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। অপরদিকে রাজকার্যের মধ্যে অবসর সময়ে পার্শ্ব নামে এক স্থবিরের কাছে বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করতেন। আচ্ছা, এটা কনিষ্কের কথা বলছে। কনিষ্ক রাজ্য জয় করেছিলেন এবং পার্শ্বের নামে একজন বৌদ্ধ ভিক্ষুর থেকে বা স্থবিরের কাছ থেকে বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করতেন। কথিত আছে তিনি প্রতিদিন ভিক্ষুদের রাজপ্রাসাদে নিমন্ত্রণ করে তাদের থেকে ধর্মকথা শ্রবণ করতেন। বিভিন্ন সম্প্রদায়ের ভিক্ষুদের কাছে বিভিন্ন প্রকার শাস্ত্র ব্যাখ্যা শুনে তিনি ধর্মের প্রকৃত তাৎপর্য সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন। এরপর পার্শ্ব বুদ্ধ শাসনের অবস্থা সম্রাটের কাছে বর্ণনা করে বলেন যে বিভিন্ন সম্প্রদায়ের ভিক্ষুরা স্বাধীনভাবে নিজ নিজ আচার্যের মত অনুসরণ করার ফলে সমগ্র শাসন অর্থাৎ বৌদ্ধ ধর্ম, শাসন শব্দটা এই অর্থে প্রয়োগ হচ্ছে, খণ্ড খণ্ড বিভক্ত হয়েছে। এটি শুনে কনিষ্ক স্থবিরকে জানান যে ধর্মশাস্ত্রের যথার্থ ব্যাখ্যা তাৎপর্যের রেপটা এখানে হয়নি, ব্যাখ্যা হওয়া উচিত। সেই কারণে তিনি বিভিন্ন সম্প্রদায়ের মতগুলি পর্যালোচনার দ্বারা আবার ত্রিপিটক শাস্ত্রগুলি সংকলন করবার ইচ্ছা সম্রাট প্রকাশ করেন। আচ্ছা, পার্শ্বস্থবিরও সম্রাটের প্রস্তাবে সম্মত জানালে, আচ্ছা তো যাই হোক, মহাসভার আয়োজন হয়, এটি চতুর্থ বৌদ্ধ সংগীতি নামে খ্যাত হয়। আচ্ছা, কাশ্মীরের কুন্দল বন বিহারে মতান্তরে পূর্ব পাঞ্জাবের অন্তর্গত জলন্ধরের কুবন বিহারে সংগীতিটির আয়োজন করা হয়েছিল। বৌদ্ধ দার্শনিক পার্শ্ব এবং স্থবির বসুমিত্র এই সভার সভাপতিত্ব করেন। প্রথম বৌদ্ধ সংগীতের সভাপতিত্ব করেছিলেন
মহাকাশ্যপ দ্বিতীয় সঙ্গীতটির সভাপতি করেছিলেন ওই সব্যকামী এবং রেবতনা কোন একটা ছবি নয়, দুজন ছিলেন। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির সভাপতিত্ব করছেন মৌদুলীপুত্র দৃশ্য, আর চতুর্থ সঙ্গীতির ক্ষেত্রে এই দুজন পার্শ্ব এবং বসুমিত্র। তো এতে এত ভিক্ষু সমাগম হয়েছিল যে সম্রাট কনিষ্কের নির্দেশে সেখানে ভিক্ষু সংঘের সংঘ সভাপতি ছাড়া 499 জন ত্রিপিটক বিশারদ অর্হতকে নির্বাচিত করেছিলেন। আচ্ছা, হিউয়েন সাংয়ের বিবরণ অনুসারে এই স্থানে ত্রিপিটক শাস্ত্র সংগ্রহ করে সঙ্গীতির সদস্যরা প্রথমে 1,00,000 শ্লোকে উপদেশ শাস্ত্র নামে সূত্রপিটকের টিকা গ্রন্থ, 1,00,000 শ্লোকে বিনয় বিভাষা শাস্ত্র নামে বিনয় পিটকের টিকা গ্রন্থ, 1,00,000 শ্লোকে অভিধর্ম বিভাষা শাস্ত্র নামে অভিধর্ম পিটকের টিকা গ্রন্থ প্রণয়ন করেন। এছাড়া ত্রিপিটক শাস্ত্রের যথার্থ ব্যাখ্যা নিরূপণের জন্য বহু প্রাচীন নিদর্শন বিস্তৃতভাবে পরীক্ষা করা হয়। দুরূহ বিষয়গুলি বরাবর পর্যালোচনা করে সেগুলির অর্থ সম্পূর্ণরূপে পরিস্ফুট করা হয়, ফলে বৌদ্ধ গ্রন্থগুলি সর্বত্র পরিব্যাপ্তি ঘটে। হিউয়েন সাং উল্লেখ করেছেন, যাতে অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিরা এই সকল শাস্ত্র হস্তগত ও স্থানান্তরিত করতে না পারে, সেই উদ্দেশ্যে কাশ্মীরের চতুর্সীমায় যক্ষদের প্রহরী রূপে নিযুক্ত করা হয়, যে যাতে কেউ এসে ওই কোনো কিছু করে লুটপাট করে নিয়ে যেতে না পারে, বা এমনিও মানে আগে পরীক্ষা করা হবে যে হ্যাঁ তুমি ঠিকঠাক লোক আছে, তবে তোমাকে কিছু শিখতে দেওয়া হবে, এইরকম। এরপরে যক্ষদের মানে যক্ষ বলতে কাইন্ড অফ অনেক কিছুটা মাইথোলজিক্যাল ক্রিয়েচার বলা যেতে পারে। যেমন মানে মানুষ যেমন একটা প্রজাতি, পশুর একটা প্রজাতি, মানে জীব যাকে বলে, সিমিলার মানে দেবতারা একরকমের, এবং দেবতাদের অধস্তন বেশ কিছুই আছে, মানে ডেমিগড বলা যেতে পারে মানুষ এবং দেবতাদের মাঝে। যেমন গন্ধর্ব ব্যাপারটা শুনেছ, গন্ধর্ব যারা স্বর্গে টর্গতে গান গায়, কিন্নর আছে, কিন্নর যারা নৃত্য করে স্বর্গে, এরকম ভূত পেট আছে, তারা একটা কাইন্ড অফ জীবের মতো ধরা হয়। এগুলো সব মাইথোলজি হিসেবে, এবং যক্ষ এরকম একটা ক্যাটাগরি। তো কিন্তু যক্ষ প্রসঙ্গে অনেকে করেন যে যক্ষ হচ্ছে মানে বন মানুষ বললে যা বোঝায়, যারা এখনো মানে অর্ধসভ্য মানে যারা এখনো সো-কল্ড আমরা যে সভ্য মানুষ বলি সেই পর্যায়ে আসেনি, মানে যাদের সেই অর্থে ল্যাঙ্গুয়েজ এখনো ঠিকঠাক হয়নি, বা যারা মানুষের মতো আদব কায়দা শেখেনি। এখনো তো পৃথিবীতে আছে, যেমন এই আন্দামানে আছে না ওই যে জারোয়া যারা মানে তারা ওরকমভাবেই থাকে, আধুনিক মানুষের মতন হয়নি। এবং অন্যান্য হয়তো কিছু কিছু জায়গাতেও এখনো রয়ে গেছে, যেটা ওই মানে ওশিয়ানিয়া যে বলা হয়, ওই অস্ট্রেলিয়া ওই সব জায়গাতে, এবং কিছু কিছু মানে আফ্রিকাতেও এখনো আছে। তো সেই ধরনের বুদ্ধের সময়ও তো সম্ভবত কিছু লোকজন ছিল, তো তারা ওরকম মনের মধ্যে থাকতো, মানুষ দেখতে পেলে এরকম তাকে হত্যা করে খেয়ে ফেয়ে নিত। এবং এদের মধ্যে কেউ কেউ দেখা যাচ্ছে যে তারা আস্তে আস্তে সিভিলাইজড হচ্ছে, তারা ঘর বাড়ি বানাচ্ছে, তারা মানুষের সঙ্গে তাদের ইন্টারাকশান হচ্ছে, এবং অনেক সময় কিছু কিছু যক্ষকে এরকম বাড়িতে ওরকম দাস হিসেবে রাখা হতো, কৃতদাসের মতো, এইরকম। তো এগুলো নিয়ে হয়তো রিসার্চের হয়তো বইটই মানে রিসার্চ হয়েওছে। তো এইটা মোটামুটি যতদূর আমার জানাশোনা আছে এইরকম, মানে যক্ষ বলতেই বন মানুষ টাইপের বোঝাচ্ছে, কিন্তু তার মধ্যে অনেক মাইথোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে। অনেক সময় বলে যক্ষের ধন, মানে মরে গেলে যক্ষ, আরে আসলে হচ্ছে কুবেরের নাম শুনেছ? কুবের, হ্যাঁ স্যার শুনেছি। কুবের কে? সে কুবের তো মানুষের ধন দেবতা বলা হয় আসলে। ওই দিকপাল বলা হয়, মানে 10টা দিকের এক একটা অধিপতি থাকে, কুবের হচ্ছে উত্তর দিকের অধিপতি। তো যাই হোক, ধনদেব মানে ধন সম্পদের দেবতা। কুবেরের যারা অনুচর তারা সব হচ্ছে যক্ষ, মানে কুবের হচ্ছে যক্ষদের অধিপতি। তো এরকম সব বিভিন্ন আছে যক্ষ প্রসঙ্গে। আচ্ছা, এরপরে কিন্তু তিব্বতী পণ্ডিত তারানাথের মতে এটি তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, মানে
সেকেন্ড কাউন্সিল যেটা হয়েছিল সেটাকে স্বীকার করা হয়নি সম্ভবত। না না, মানে অশোকের যে কাউন্সিল সেটাকে মনে হয় স্বীকার করা হয়নি, তার জায়গায় মানে ফোর্থটাকে থার্ডের জায়গায় ধরেছেন। 1 শতাব্দীরও বেশি সময় ধরে বৌদ্ধ সংঘের মধ্যে মতানৈক্য ও বাদ বিতণ্ডার জন্য যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কনিষ্কের সংগীতিতে তার নিষ্পত্তি ঘটে। হিউয়েন সাংয়ের বর্ণনা ও তিব্বতী ইতিহাসের বর্ণনাগুলি সংগীতি আহ্বানের 5 শতাব্দী পরের ইতিহাস হলেও চতুর্থ বৌদ্ধ সংগীতির ঐতিহাসিক সত্যতা অস্বীকার করা যায় না। তবে চতুর্থ বৌদ্ধ সংগীতিটি কেবলমাত্র উত্তরাঞ্চলের বৌদ্ধ সাহিত্যেই পরিলক্ষিত হয় এবং দক্ষিণাঞ্চলের অর্থাৎ সিংহল, ব্রহ্মদেশ, শ্যামদেশের সাহিত্যে অনুপস্থিত। সিংহল শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ মিয়ানমার, শ্যামদেশ মানে হচ্ছে থাইল্যান্ড, এখানে প্রাচীন নামগুলো দেয়া হয়েছে। সুতরাং বৌদ্ধ ধর্মের ইতিহাসে সংগীতিটির বিশিষ্ট স্থান আছে। বস্তুত 3টি কারণে সংগীতটি বিশেষত্বের দাবি করতে পারে। প্রথমত, এই সংগীতটি প্রথম পিটক যুগের সমাপ্তি এবং অর্থকথা বা বিভাষাশাস্ত্রের যুগের সূচনা, অর্থাৎ এই যুগ সন্ধির সময়ে অনুষ্ঠিত হয়েছিল বলা যায়। মানে শুধু ত্রিপিটক দিয়ে শুধু হতো, তার যে এক্সপ্লেনেশন, তার যে বিভিন্ন থিওরিটিক্যাল অ্যানালিসিস, সেগুলো প্রচলিত ছিল না। এর পরে গিয়ে আরও যে থিওরিগুলোর জন্ম হচ্ছে এই সময়ের পর থেকে। দ্বিতীয়ত, সংগীতটির অধিবেশনের সমাপ্তি প্রায় সঙ্গে সঙ্গেই বৌদ্ধ গ্রন্থসমূহের লিখিত রূপ প্রত্যক্ষ করা যায়, মানে তারপর এগুলো লেখা হয়েছিল। তৃতীয়ত, আগের সংগীতগুলিতে পালি ভাষার ব্যবহার হয়েছিল, এক্ষেত্রে সংস্কৃত ভাষার ব্যবহার বৌদ্ধ ধর্মের ইতিহাসে নতুন পদক্ষেপ। পরিশেষে বলা যায়, এই অধিবেশনে কোনো বিশেষ সম্প্রদায়ের অধিবেশন ছিল না, বরং এটি সকল বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধনের অধিবেশন। তবে এই সংগীতির ফলে বৌদ্ধ ধর্মের রূপান্তর ঘটে এবং মহাযান বৌদ্ধ ধর্ম জন্মলাভ করে। বৌদ্ধ ধর্মের এই মৌলিক পরিবর্তন বৌদ্ধ শিল্পেও বিশেষভাবে প্রতিফলিত হয়েছিল, যার ফল হলো গান্ধার শিল্প। তাই বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই সংগীতির তাৎপর্য অপরিসীম। আচ্ছা, এখানে এক্সট্রা কিছু বিষয় উল্লেখ আছে, এগুলো প্রয়োজন নেই এখন, মানে ওগুলো অ্যাড করলে করা যেতে পারে। আচ্ছা, এই হলো তৃতীয় এবং চতুর্থ বৌদ্ধ সংগীতি। আচ্ছা, এবারে এছাড়াও আরও কয়েকটা প্রশ্ন আছে, মোটামুটি 2টো প্রশ্ন থাকে। একটা হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য সিচুয়েশনস অ্যান্ড কজেস অফ স্প্রেড অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের প্রসার কীভাবে হয়েছিল। এটা একদম সহজ সরল লেখা, এটা তোমরা নিজেরা পড়ে নিতে পারো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করো। এমনি রিডিং পড়ে দেখো, এই প্রশ্নটা, এই 2টো প্রশ্ন কিন্তু এসেছে, মানে রিসেন্ট সালেতেই 2বার এসেছে, মানে 16 সালের পরেই হয়তো হবে, 17-18 পর থেকে। এখানে কি লেখা আছে? না, অনেক আগে 13-তে এসেছে, 5-এ এসেছে, কিন্তু এর মধ্যে একবার এসেছে, মানে 20-21 নাগাদ। বৌদ্ধ ধর্মের প্রসারের কারণ আর কজেস লেড টু ডিক্লাইন অফ বুদ্ধিজম, এটাও 8-3 এসেছে, কিন্তু নতুন আবার আপডেট করা হয়নি, মানে 20-21-22-এর মধ্যে মনে হয় এসেছে। তো বৌদ্ধ ধর্মের পতনের বা অবক্ষয়ের কারণ, এই 2টো প্রশ্ন, এটাও মোটামুটি সরল ভাষায় লেখা আছে, কম, এবং আমার মনে হয় এগুলো কিছুটা তোমরা ইতিহাসেও পড়েছ। হলো, তাহলে আজকের মোটামুটি যেগুলো দেখানো হলো, তৃতীয় চতুর্থ বৌদ্ধ সংগীতি, বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ এবং বৌদ্ধ ধর্মের পতনের কারণ হলো। আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন আছে। পড়াশোনা বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই গেল। আর একটা বিষয় আছে, যদি প্রয়োজন হয় আমি পরে আর কিছু টপিক নিয়ে হয়তো ক্লাস নিতে পারি। আমি চাইছি আজকে এই সেকশনটা শেষ করতে। তো আর একটা বিষয় হচ্ছে, তোমাদের মূলত যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে
30 নাম্বার যে প্রশ্ন আসে সেগুলো মোটামুটি শেষ হলো। কিন্তু তা সত্ত্বেও 10 নাম্বারে 4টে প্রশ্ন লিখতে হচ্ছে হিস্ট্রি পোর্শনে, 40 নাম্বার। তো সেই জায়গা থেকে এখানে হিউজ শব্দ দেয়া, মানে পসিবল যে এগুলো আছে, ওয়ার্ড নোটগুলো দেয়া আছে, এগুলো সমস্ত কিছু তোমাদের হয়তো প্রয়োজন হবে না। তো এর মধ্যে থেকে মোটামুটিভাবে তোমাদের আচ্ছা কি কি আসে আমি একটুখানি বলে দিই। আচ্ছা, এটা তোমাদের যখন সিলেবাস বা প্রশ্নপত্র দেখিয়েছিলাম তখন বলেছিলাম, আমি খুব বেশি রিপিট করছি না। এখান থেকে মোটামুটি 4টে বিষয় নিয়ে প্রশ্ন থাকে। 1 নাম্বার হচ্ছে পালি গ্রন্থ, 2 নাম্বার হচ্ছে বিভিন্ন যে ব্যক্তি, হতে পারে বুদ্ধ ঘোষ, বুদ্ধদত্ত, হতে পারে অশোক, হতে পারে কনিষ্ক, হতে পারে বিম্বিসার, অজাতশত্রু, মানে বা বুদ্ধের যে বিভিন্ন শিষ্য, মহাকাশ্যপ, আনন্দ, মহাপ্রজাপতি, গৌতমী, এই নামগুলো এদের সম্পর্কে। আর হতে পারে স্থানের নাম। স্থান মানে এই যে ধরো পাটলিপুত্র, রাজগৃহ, মগধ, শ্রাবস্তি, কপিলাবস্তু, এই সবগুলো। আর একটা হয় সেটা হচ্ছে বৌদ্ধ শাখা। এই শাখার জায়গাটা পড়ানো হয়নি, ঠিক আছে, আর একটা দিন ক্লাস নিতে হবে। এই শর্ট নোট ভিত্তিক বিষয়গুলো নিয়ে আমি কিছুটা বলে দেবো, কোন কোনগুলো পড়বে, এবং স্পেসিফিক এই জায়গাটা কখনোই পড়ানো হয় না। তো এই জায়গাটা একটুখানি বলে না দিলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তাও ওভারঅল আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। তো কন্টেন্টটা দেখাচ্ছেই না, যাই হোক। আচ্ছা, এটা একদম পুরো ঢালোয়া লেখা আছে, মানে যা কিছু আসতে পারে সমস্ত কিছু বলা যায় এর মধ্যে দেয়া আছে, সম্ভাব্য, কিন্তু ততটা দরকার নেই, মোটামুটি এখান থেকে পড়া। আচ্ছা, এখান থেকে একটি কাজ করতে পারো তোমরা আপাতত পরের দিনের মধ্যে, সেটা হচ্ছে এইগুলো অ্যানালিসিস করবে যে কোন কোন সালে কোনগুলো এসেছে। এরকম 17 এসেছে ডব্লিউবিসি, এসে 18 এসেছে পাচিত্তীয়, স্টার হচ্ছে গ্র্যাজুয়েশনে, চুল্লবর্গ দেখো 11 এসেছে, পরিবার পাঠ 14 এসেছে, এগুলো গ্র্যাজুয়েশন নেমের। দীঘনিকায় 15 এসেছে, মধ্যম নিকায় আসেনি, সংযুক্ত নিকায় আসেনি, অঙ্গুত্তর আসেনি, কুত্তক নিকায় আসেনি, কুত্তক পাঠের ভিতরের গ্রন্থগুলো এখানে আছে। আচ্ছা, এইবারে কিছুটা না, এটা পরের দিনের ক্লাসেই বলবো, ঠিক আছে, আজকের মতো এটাই থাক। তোমরা তাহলে বাড়িতে ওই লাস্ট তৃতীয় চতুর্থ সঙ্গীতিটা তৈরি করে পরের দিনের জন্য, আর বৌদ্ধ ধর্মের প্রসার এবং পতনের কারণ এগুলো পড়ে রাখবে মোটামুটিভাবে, ঠিক আছে। আর পরের দিন একটা ক্লাস নেওয়া হবে, দিয়ে এটা শেষ হবে এই জায়গাটা। তো এখান থেকে যে জায়গাগুলো বাকি আছে চেষ্টা করবে কমপ্লিট করার। এখানে কিন্তু 100-র মধ্যে 80ও পাওয়া যায়, মানে যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন রাখো। আর কমন তো পাওয়াই যায়, এটা আশা করি প্রশ্নগুলো দেখেছো, দেখে কিছুটা আইডিয়া হয়েছে। তো সেইভাবে এই জায়গাটা তৈরি করো, না এর পরে মানে সুদিন শেষ হলো যাকে বলে, এইটা মোটামুটি ইজিয়ার পোর্শন পড়ে তৈরি হয়ে যাবে। এরপর লিঙ্গুইস্টিক্স পোর্শনটা একটু কঠিন আছে, বা বলা যায় ভালোই কঠিন হয়তো। তো আমি চেষ্টা করবো যতটা সম্ভব হয় সহজ করে বোঝানোর। আর পালি পোর্শনটা যখন শুরু হবে তখন কিন্তু ভালোই কষ্ট হবে। তো সুতরাং সহজ জিনিসগুলোকে এখন তৈরি করে ফেলো, ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে? স্যার বলছিলাম আমাদের যে ব্রড কোশ্চেন যেগুলো আছে, মানে 30 নম্বরের যে প্রশ্ন যেগুলো আছে স্যার, ওগুলো তো কোনো মানে ওয়ার্ড লিমিট থাকে না তো সেরকম? না, ওয়ার্ড লিমিটের ব্যাপারটা হচ্ছে তুমি যতটা লিখতে পারবে ততটা। এবার ধরো একটা বেশি লিখলে একটা কম লিখলে এটা কোনো লেখার ইয়ে না, মোটামুটি একটা সিমিলারিটি রাখতে হবে। তুমি 2.5-3 পাতা বা পিএসসির খাতা তো A4 সাইজের পাতার মতনই হয়, তো ধরে নাও 3 পাতা অন্তত লেখা উচিত। তার বেশি হলেও হয়, কিন্তু 3 পাতা 2.5-3 পাতা মোটামুটি রাখা উচিত।
আর একটা কথা হচ্ছে যে মানে 3 ঘন্টার মধ্যে তো পুরোটা শেষ করতে হবে, তো সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। তোমার যদি হাতে লেখা স্পিড কম হয়, তাহলে এক্সাম দিতে বসে তোমাকে দেখতে হবে যে জিনিসটা কিভাবে কভার করা যায়, মানে সেজন্য তোমাকে বাদ দিয়েই লিখতে হবে। এটা তো এক্সাম হলে বসে মানে কিভাবে মানে কি বলবো, হলের বুদ্ধি বলা চলে। এক্সাম স্ট্র্যাটেজি কীভাবে পুরোটা লিখতে হবে এবং অ্যাজ মাস্ট অ্যাজ পসিবল নাম্বারটা তুলে দেবে, এই জন্য তোমাদের বারংবার লেখার কথা বলা হয়। তুমি দেখো যদি সেরকম হয়, দেবাশিসরা তো আসছে, ওদের সাথে কথা বলে একসাথে ওরকম পরীক্ষার মতো দিতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিনে শর্ট নোটগুলো নিয়ে আমি ভালো করে ডিটেলসে বলে দেবো কোনগুলো পড়বে বা কিভাবে পড়বে। ও হ্যাঁ, শর্ট নোট প্রসঙ্গে বলতে হবে, একটা শর্ট নোট কীভাবে লিখতে হয়। বড় প্রশ্নগুলো তো মোটামুটি আমি বলে দিয়েছি, বা তাও আমি কিছুটা গাইড করে দেবো যে একটা নোট কিভাবে বানাতে হয়। মানে তোমরা নোট দেওয়া আছে মানে মুখস্থ করে লিখে দিলে এটা নয়, মানে কন্টেন্টটা কীভাবে একটা লেখাকে সাজাতে হচ্ছে, তার যেটা উপস্থাপনা সেগুলো দেওয়া থাকবে, এবং শর্ট নোটগুলোও কীভাবে দেওয়া হবে সেগুলো বলা হবে। ঠিক আছে।